চাঁদাবাজির কথা বললাম, দুর্নীতির কথা বললাম, টাকা পাচারের কথা বললাম। নতুন অভিযাত্রা প্রত্যাশা কেমন, ইলেকশনকে মূল্যায়ন করে যদি আপনি একটু বলেন। আজকে ধরেন তাদের কতগুলা প্রতিশ্রুতি আমাদের দিতে হবে। ইশতেহারে যেটা দিছে সেটা তো আছেই, ইন এডিশন যেগুলা চলমান, যেমন ধরেন বিচার প্রক্রিয়া আমরা দেখতে চাই, কারণ এটা দরকার। যেমন উনি বললে সামনে আমলনামাটা থাকতে হবে, আজকে তো তারা সেই তাদের কর্মের জন্যই ওই জায়গাটায় গেছে, সুতরাং ওইটা চলমান থাকুক আমরা প্রত্যাশা করি। তারপরে ধরেন চাঁদাবাজি, ওনার উপরে ব্লেম থাকুক, আমার উপরে ব্লেম থাকুক, আমরা ফ্রম ডে ওয়ান, কারণ আমরা দেখছি এমনও এই 1.5 বছরের যে সরকার, সেখানে যখন চাঁদাবাজির কথা আসছে অনেকে বলছে যে আমরা তো প্রশাসনে নাই, না আমরা তো সরকারে নাই, ওনাদের কাছ থেকে আমরা এই বক্তব্য পাইছি, আমরা প্রশাসনে নাই, পুলিশ ধরে না কেন। সুতরাং আমরা এখন ওনার সাথে আমি একমত হইলাম যে আমরা এনশিওর করতে, আমরা প্রয়োজন যদি পাই আমরা জানাবো যে চাক্ষুষ, এবং সেটা আমরা অ্যাকশনটা দেখতে চাই, তখন যাতে আমরা বলতে পারি। 2 নম্বর, টাকা বিদেশে যেটা পাচার হয়েছে সেটা কত আনতে পারবে না পারবে বড় কথা না, সামনে যাতে না যায়, অর্থাৎ তলার নৌকার ফুটাটা অন্তত বন্ধ করেন। তারপরে ধরেন দুর্নীতি, এগুলা বন্ধ করেন, কারণ দুর্নীতি বন্ধ হইলে একটা দেশ এমনি সচ্ছল হয় সাধারণ মানুষ। আর রাজনীতিবিদ এখন হয়তো বললে, আমি তো রাজনীতি বলতে পার্টিকুলার তার দল না, আমার দল না, কারো দল না, রাজনীতিবিদ বলতে আমরা পার্টিকুলারলি বুঝাই যে দুর্নীতির সাথে তারাই সম্পৃক্ত থাকে। আপনার দল কোনটা? আমার জনগণ যেটা চায়, ওনাদের আওয়ামী লীগের আমলনামা সামনে রাখার দরকার নাই, যে কর্মগুলো কইরে গেছে সেটার অ্যাকশন তারা নেক, সেটাই তাদের জন্য যথেষ্ট হবে, এবং আমরা সেটা দেখব। যদি চলমান না থাকে ধারাবাহিকতাটা, আমরা কষ্ট পাবো, ওনারা ধাক্কায় সরাই দিতে পারবো না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা সেই জায়গাটা যেন এই দেশ বা এই দেশের জনগণ আর না যায়। জনগণ দেখতে চায়, বিশেষ করে আপনার এই গণহত্যা হয়েছে, তো বিডিআর হত্যা হয়েছে, আয়নাঘর হয়েছে, এগুলো রিপিটেশন তো হবেই না। ইন এডিশন বিচার প্রক্রিয়া চলমান থাকুক, আর সাধারণ মানুষের কর্মসংস্থানের দিকে মনোযোগ দিবে, দেশের বাণিজ্য যাতে ঠিকমতো চলে, দ্রব্যমূল্যগুলো নিয়ন্ত্রণে রাখতে পারে, এইগুলা প্রায়োরিটি বেসিস দেখা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু এই যে প্রতিবেশী একটি দেশ আছে যারা দাদাগিরি ফলাতে চায়, সেই দেশের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, পানি সহ নানান বিষয়, অর্থ বাণিজ্য নানান বিষয়, সেই বিষয়ে একটু আলোকপাত করবেন। বিষয়টা দেখেন, আপনি প্রতিবেশী দেশ বলেন না, যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি যদি জিওগ্রাফিক্যালি দেখেন, পৃথিবীতে একটা দেশ নাই, এইভাবে যদি আপনি দেখেন 3 দিকে একটা দেশ, এবং 3 দিকে একটা দেশ মাঝখানে, আমি কিন্তু সেই হিসাবে আইসোলেটেড, ভাগ্যিস যে আমি বঙ্গোপসাগরটা পাইছিলাম, তা নাহলে তো আমি থাকতাম ল্যান্ডলক কান্ট্রি। শুধু ওইটুক পাওয়ায় আমার একটা গুরুত্ব আছে। 3 নম্বর হইল, এইরকমটা দেশে আপনি যদি ভারত বাংলাদেশে একসাথে কম্পেয়ার করেন, টোটালটা মিলে যদি একটা হিউম্যান বডি ধরেন, বাংলাদেশ হলো স্টোমাক, পুরাটা 2টা দেশ মিললে একটা শার্ট বানাইলে একটা শার্টের পকেট বাংলাদেশ। সুতরাং এই স্টোমাক যদি পয়জনাস হয়, স্টোমাক যদি কোনো বিষাক্ত কিছু হয়, তাহলে পুরা ওইটা সহ এফেক্ট হয়, তাই তাদের একটু কনসার্ন থাকতে হয় না। তো আপনি পকেট বলছেন, পকেট যদি গরম থাকে তাহলে কিন্তু পুরো বডিটাই অন্যরকম। সেটা ঠিক আছে, সেইটুক গরম তো হওয়ার জন্যে আপনি গরম হইয়া তার সাথে বৈরী আচরণ করবো কেন? সমঝোতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, তোমার পাশে আমি আসি ভাই, তুমি বড় দেশ, ভালো কথা, আসো আমরা গুন্ডা 2টা সহ অবস্থান, যে কানাডা আমেরিকা থাকতেছে, পৃথিবীতে বহু দেশ আছে পাশে থাকতেছে, আমরা ঠিক সেইভাবে সহ অবস্থান করতে চাই। সেই লক্ষ্যে কাজ করুক নতুন সরকার, আমরা আমাদের সাধ্যমতো আমরাও কোঅপারেট করবো। আমাদের কোঅপারেট করার ওয়েটা কি? 2 কলম লেখা, 2 কলম বলা। সুতরাং এই যে প্রতিবেশীর কথা বলতেছি, সেই প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক মর্যাদার ভিত্তিতে। ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছে কিন্তু ওই প্রতিবেশী, এই ইস্যুতে কিছু বলবেন? ফ্যাসিস্টে আশ্রয় দিয়েছে এখন যদি বলেন, তাহলে তো আমরা অনেক কথাই বলি, যে বিদেশ থেকে আলী রিয়াজ আসছে, তার ডুয়েল পাসপোর্ট, যে হেই বেটা আমেরিকান, তো আমেরিকার থেকে সেই দেশের সংবিধান ঠিক করবে কেমনে? আর যে 100% বাঙালি ছিল, 100% বাংলাদেশি ছিল, সে যখন দাপরানি খাইয়া ওই দেশে চলে গেল, হ্যাঁ, তখন কি মনে হয় যে ডুয়েল সিটিজেন, তার সাথে আর এর পার্থক্যটা কি? ও আসছে আমেরিকাতে এসে কাজ করতেছে, আর সে এখান থেকে চলে গেছে। 1 2 ওইটা বললে আবার পুরনো কথা, সে কিভাবে গেল, তারে পাঠাইলো কে? সে তো এই রাষ্ট্রযন্ত্রের এয়ারক্রাফট ব্যবহার করেই গেছে, যারা তারে দিয়ে আসলো তারা তো বহাল তো বিয়েতে আছে। সেই বিতর্কে আমরা এখন আর যাইতে চাই না। অভিন্ন মত দিয়েছে তারা প্রত্যেকেই, যারাই ক্ষমতায় আসুক বা ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসুক বা না আসুক, সবার মতই এইটা
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে সমতার ভিত্তিতে বন্ধুত্ব হবে। তোমার আমার কাছে তোমার কাজ আছে, তোমার চাওয়া আছে, তোমার কাছে আমার চাওয়া আছে, কাজ আছে। তোমার ওইখানে আমার কিছু জিনিস রপ্তানি করব, তুমি আমার এখানে কিছু রপ্তানি করব। তোমার আমার দুইজনের অভিন্ন বর্ডার আছে, ওইখানে নিরাপত্তা তোমার স্বার্থে দরকার, অভিন্ন আমার নদী স্বার্থে আছে, দরকার। হ্যাঁ। তোমার আমার অভিন্ন নদী আছে, সেইখানের পানির আন্তর্জাতিক আইন অনুসারে আমার পাওনাটুকু আমাকে বুঝিয়ে দাও। তোমাকে সম্মান করা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমার দায়িত্ব, আমাকে সম্মান করো রাষ্ট্র হিসেবে তোমার দায়িত্ব। তুমি যত বড় রাষ্ট্রই হও, রাষ্ট্র তো তোমার একটাই। তুমি যত ছোট রাষ্ট্রই একটা হোক, রাষ্ট্র তো একটাই। তোমার কাঠামো আমার কাঠামো এক। সুতরাং কেউ কাউকে ছোট করে দেখো না, কেউ কাউকে অপদস্থ করো না, কেউ কারো আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করো না। সবাই সবার সহযোগিতা করব, অন্যকে রেসপেক্ট করে। এই মনোভাব নিয়ে যে বা যারা আসবে তারা আমাদের বন্ধু হবে। এই মনোভাব নিয়ে যে আসবে না, ঠিক আছে ভাই, আপনার কাজ আপনি করেন, আপনি যেহেতু আমাকে বন্ধু বানাতে চান না, বন্ধুসুলভ আচরণ নাই, আপনার সঙ্গে আমার শত্রুতার দরকার নেই, আপনার জায়গায় আপনি থাকেন, আমাকে আমার কাজ করতে দেন। যারা আমার বন্ধু মনে হয় আমি তার সঙ্গে করব। পৃথিবীতে এখন তো বাই ডুয়াল ইন্টারেস্ট রক্ষা করে এরকম চলার বন্ধুরাষ্ট্রের পাওয়ার তো কোনো অভাব নাই। আপনি বড় শক্তির মধ্যে আপনি বলেন, চায়নার সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আছে, একরকম বন্ধুত্ব। ইন্ডিয়া প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে কালচারালি, মেডিকেল, নানান ইস্যুতে আমাদের যাওয়া আসা নানান কিছু আছে কালচারালি। তো সব মিলে যদি বন্ধুত্ব রক্ষার মতো এরকম সমতার ভিত্তিতে চলে, বন্ধু হবে। রাশিয়ার সঙ্গে আমাদের অনেক কিছু বিষয়ে লেনাদেনা আছে, বন্ধুত্ব একরকম হচ্ছে। আমেরিকার সঙ্গে আমাদের এখানে, আমেরিকা আমাদের সবচেয়ে বড় ইনভেস্টর এখানে বাংলাদেশে, তাদের সঙ্গে একরকম বন্ধুত্ব। মিডল ইস্টের সঙ্গে একরকম বন্ধুত্ব। আমাদের দেশের এই এমপ্লয়ীদের, কর্মজীবী মানুষদের, বিভিন্ন দেশ যারা এমপ্লয়ি হিসেবে নেয়, তাদের সঙ্গে একরকমের বন্ধুত্বের সম্পর্ক। ফলে পৃথিবীর যে দেশেই হোক, যেখানেই হোক, যারাই হোক, যারা আমার বন্ধুত্বের মর্যাদা দিবে তাদেরকে আমি বন্ধু বলে স্বীকার করব। মনে করেন আমি যত সাধারণ মানুষ হই, আপনি এখানে হোস্ট, আপনি এই চ্যানেলের মালিক হয়ে গেলেন, আরও বিশাল কিছুর মালিক হয়ে গেলেন। যদি আমি দেখি আপনি আমাকে বন্ধুর চোখে দেখছেন না, আমার সম্মান রক্ষা করে বন্ধুত্বর জায়গায় নাই, আপনি আমার প্রভু হতে চান, আমি আপনার কাছে নাই ভাই। পরিষ্কার একদম বার্তাটা। জি, অসংখ্য ধন্যবাদ। আবুহেনা রাজ্জাকি, সরকার 15 তারিখের মধ্যেই গঠিত হচ্ছে। মির্জা ফখরুল সাহেব সে কথাই স্পষ্টভাবে বলেছেন, খুব দ্রুত আজকের মধ্যেই হয়তো এমপিদের গেজেট হয়ে যেতে পারে। কারণ আমরা তো মনে করছিলাম রেজাল্ট দিতে দেরি হবে, অনেক সেই হিসাবে তো রেজাল্ট আমরা তাড়াতাড়ি পেয়ে গেছি। আজকে না হইলে, আজকে কয় তারিখ? 13। হ্যাঁ, কালকে সন্ধ্যার ভিতরে হয়তো গেজেট হয়ে যাবে। হ্যাঁ, গেজেট হয়ে গেলে। আর কারা থাকবে, মানে নবীন প্রবীণের সমন্বয়ে ঘটবে কিনা? শুনুন, এটা তো আমার চেয়ে ভালো বলতে পারবে সায়ন্ত। শুনবো, তার কাছেও শুনবো আপনার প্রত্যাশাটা শুনবো। আমরা যেটা চাই, আমি ব্যক্তিগতভাবে, আমরা বলতে পারি না, কেন আমার তো কোনো দল নাই যে আমরা বলবো। আমি ব্যক্তিগতভাবে যেটা চাই, সেটা আমার কাছে মনে হয় যে তারেক রহমান সাহেব, উনি দায়িত্ব পাইছেন, উনি কিন্তু মানে জীবনে ডাইরেক্ট এমপি প্রথম, তারপরে ডাইরেক্ট প্রধানমন্ত্রী হচ্ছেন। ওনার রেসপন্সিবিলিটিটা মারাত্মক, এবং এটার ভারসাম্য রক্ষা করা এবং খুব সুচিন্তিতভাবে, আমার কাছে মনে হয় সে তো দীর্ঘদিন তার মা যখন মানে বেগম খালেদা জিয়া ছিলেন ক্যাবিনেটে, সেটা পরিচালনা কম বেশি দেখছেন। তারপরে তার দলের নেতা টেতাকে সবাই কম বেশি উনি চেনেন। আমরা যেহেতু এই কতগুলো চাঁদাবাজির কথা বললাম, দুর্নীতির কথা বললাম, টাকা পাচারের কথা বললাম, এইটা কোনো দলকে অ্যাটাক করে বলা না, এগুলো তো রাজনৈতিক দলের ভিতরে কম বেশি যাই। আমার কাছে মনে হয় সেটাকে বিবেচনায় নিয়ে যাদেরকে ক্যাবিনেটে নিলে এই বিষয়গুলো থেকে উনি খুব সহজে একটু ঊর্ধ্বে থাকতে পারেন, সেইভাবে ওনার চুজ করা দরকার। কারণ ওনার দলে তো লোকের অভাব নাই। একটা মন্ত্রণালয় নিয়ে 3জন 4জন আছে, যেটা সবাই যোগ্য। এখন সব মানে সে হয়তো নেতা হিসেবে নিজে যোগ্য মনে করে, আর তারেক রহমান সাহেব দেখা উচিত ব্যক্তি হিসাবে উনি কেমন, কতটুকু ভালো, কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু কোয়ালিফাইড, এইটা বিবেচনায় নিয়ে আমার কাছে সাজানো উচিত। তাইলে অন্তত ওনার কাছে অভিযোগ যাবে, অমুকে চাঁদাবাজি করে, অমুকে দুর্নীতি
দুর্নীতি করে সেটার থেকে সে ইনিশিয়ালি অন্তত 60, 30, 40, 50% দূরে সরে আসতে পারেন আগেই, যদি উনি রাইট পারসনকে চুজ করেন অ্যাট দ্য রাইট প্লেস। আরেকটি বিষয়, গণতন্ত্রের অভিযাত্রায় পার্লামেন্টেরও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপদের যে বিষয়গুলো, সেই বিষয়েও তো একটা, সেটা আমার কাছে মনে হয় যে উনি ব্যক্তিগতভাবে যে একক সিদ্ধান্ত নেবেন সেটা ঠিক হবে না। আমি মনে করি ওনার দলের ভিতরে যারা আছে, যার উপরে উনি ডিপেন্ড করতে পারে, উনি যদি মনে করেন যে না উনি আমাকে সৎ বুদ্ধি দিবেন, ভালো বুদ্ধি দিবেন, এরকম ছোট্ট একটা কিচেন ক্যাবিনেট বলেন আর যাই বলেন না কেন, ঐক্যমত্যের ভিত্তিতে ওনার একটা সিদ্ধান্ত গ্রহণ করা। চুজ করা দরকার। এবং এই স্পিকার, ডেপুটি স্পিকারের ক্ষেত্রে আমি সাজেশন আমার, যেহেতু ওইদিকে বড় একটা সংখ্যা নিয়ে আসছে, হোক সে যে আদর্শেরই, আলটিমেটলি পার্লামেন্টে ঢুকছে, সেই স্পিকার, হুইপ টুইপের ক্ষেত্রে এটা ডিস্ট্রিবিউশন শেয়ারিং করা যায় কিনা বিরোধী দলের মধ্যে, সরকারের মধ্যে। ধরেন বিএনপি তো জুলাই সনদের আগে 31 দফা দিয়েছে, ওই 31 দফার মধ্যেও আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার কথা, যেটা শেখ হাসিনাও আগে প্রতিশ্রুতি দিয়েছিল 2008-এর নির্বাচনের সময়, বহু বছরও রক্ষা করে নাই, কারণ রক্ষা করার ইচ্ছা নিয়ে প্রতিশ্রুতি দেয় নাই। সেই হিসেবে শুরুর দিকেই যদি এরকম ভালো লক্ষণ কিছু এই সরকার দেখাতে পারে, সেটা মানুষের ভালো লাগবে এবং মনে হবে যে হ্যাঁ এরা যা বলছে সেটা বিশ্বাসযোগ্যতার পরিচয় পাচ্ছি। 2 হলো রাষ্ট্র পরিচালনায় বিএনপির যারা অতীতে মন্ত্রী ছিলেন, এইরকম যে সিনিয়র নেতারা, তাদের অতীতের আমল নামাটা মাথায় রেখে যে কার দ্বারা আমাদের ওই সরকারে থাকা অবস্থায় বদনাম হয়েছে, তাদেরকে একটু সাইডে রাখা বা চিন্তা ভাবনা করা, আর ওই সময় যারা ভালো করেছেন তাদেরকে খুব ভালো মন্ত্রণালয়ে দেওয়া, অভিজ্ঞ এবং আগে তারা সুনামের সঙ্গে চালিয়েছেন এবং তাদের গোয়েন্দা রিপোর্ট ভালো, সব মিলিয়ে দলীয় পজিশন ভালো। এইটা নতুন তো অনেক লাগবে, নতুনদের শিখতে হবে এবং তুলনামূলক ইয়াংরা বা তাদের স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে তারা থাকবেন, এটা আমাদের প্রত্যাশিত। পুরাতনদের সঙ্গে সমন্বয় করে শিখবেন। সেই ক্ষেত্রে অনেকগুলো উপাদান দেখতে হয়। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনটা ইম্পর্ট্যান্ট, যে দেশের কোন অঞ্চল খালি পড়ে গেল কিনা, বৃহত্তর বিভিন্ন অঞ্চলও যাতে কাভার করে একজন মন্ত্রীর বেলায়। কারণ মন্ত্রী বানাইতে হলে ওইটাও কিন্তু মানুষ দেখে যে আমার এই বৃহত্তর এলাকায় তো একজনও মন্ত্রী নাই, আমাদের এখানে রিপ্রেজেন্টেটিভ কোথায়, আমরা এত এমপি দিলাম তো একজন। এই জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। তারপর তার মধ্যে দেখতে হবে শিক্ষা দীক্ষার অবস্থান, দেখতে হবে তার লেখাপড়া, শিক্ষা দীক্ষায় সে যোগ্য কিনা, সে অতীতের রেকর্ড। কেউ আছে খুব সৎ ভালো লোক, কিন্তু তার কথাবার্তা এরকম যে তার অসংলগ্ন কথার জন্য দল এবং সরকার ক্ষতিগ্রস্ত হতে পারে, তাকেও গুরুত্বপূর্ণ জায়গায় নিলে দল বিব্রত হয়, সরকার বিব্রত হয়। আবার কেউ আছে খুব সুন্দর সুন্দর কথা বলে, এত মিষ্টি কথা বলে মনে হয় জোরের প্রধানমন্ত্রী বানায় দেয়, কিন্তু লোকটা সুবিধার না, চেয়ারে বসালে চেয়ার সহ বেচে কেনে খেয়ে ফেলবে। তা ওগুলো বিবেচনায় নিতে হবে। দেশের প্রতি এবং মানুষের প্রতি দরদ কার আছে, বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে দেশের স্বার্থ বিক্রি করে দেয় এমন কোনো মেন্টালিটির লোক আছে কিনা। বিভিন্ন সময় অভিযোগ তো অনেকের নামে নানানভাবে ওঠে, সত্য মিথ্যা জানি না, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। ফলে বাংলাদেশপন্থী, দেশপ্রেমিক, সততার বিষয়টা তার ভেতরে আছে, যোগ্যতাও আছে, ভবিষ্যৎমুখী, মানে একটু আধুনিক এবং ভবিষ্যৎমুখী চিন্তা করতে পারেন এমন লোক। নেতা সে যে আজকে বসে আগামীকালকে দেখতে পারে এবং আজকের এই দিনকে আগামী দিনের কাছে নিয়ে যেতে পারে। অন্যরা যেটা, সাধারণ মানুষ যেটা আগামী বছর ভাববে, নেতা সেটা আজকে শুধু ভাববেই না, এক্সিকিউট করে ফেলবে। এটা হলো নেতা, সেই নেতা চাই। সেরকমদের সমন্বয়ে একটা সুন্দর ক্যাবিনেট হোক এবং এটা জনসংখ্যা এবং এরিয়ার ভিত্তিতে করতে গিয়ে আমাদের এখানে অনেক সময় খুব ঢাউস সাইজের মন্ত্রিসভা হয়, সেটাও মাথায় রাখতে হবে। আসলে এত মন্ত্রীর দরকার কিনা ওই মন্ত্রণালয়, নাকি এটা শুধুই কোটা ভিত্তিক বা কাউকে খুশি করার জন্য দিয়ে রাষ্ট্রের জন্য বার্ডেন করা হচ্ছে, সেগুলো যেন বিবেচনায় না।